আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে আবারও চলে এলাম আপনাদের চিত্রাঙ্গনা উপন্যাসটি নিয়ে। লিখেছেন ইসরাত জাহান জেরিন। চলুন আমরা গল্পে ফিরে যাই। তারপর মনকে শক্ত করে পা সরিয়ে নিয়ে ঠান্ডা স্বরে বলে, সব অন্যায় তো আমরা করি, তুই তো দুধের দোয়া তুলসী পাতা। এই বাড়ির ঘাড়ে বর কইরা আর কতদিন খাইবা? পরিবারটারে ধ্বংস কইরা সারছ, শেয়ানা মাইয়া হইয়া সারাদিন ঘরে ঘরে দাপাইয়া বেড়াও। আমার জামাইরে তো বশ করতে পারলা না, তাই এখন সোহাগের পেছনে লেলাইছো। তুমগর মতো মাইয়ারে আমি খুব ভালো কইরেই চিনি। যার বাপ মায়ের ঠিক নাই, তার আবার কিসের মান ইজ্জত? মারিয়ার সেই বিষাক্ত কথাগুলো চিত্রার বুক চিরে ঝালিয়ে দেয় ভিতরটা। শত্রু ঠিক জানে কোথায় আঘাত করলে প্রাণে লাগে। সে মনে মনে সোহাগকে খুঁজছে, আর তার চিত্রা আজ সওদা হয়ে যাচ্ছে। আর সোহাগ জানেও না। তাকে কি কেউ কিছু বলেনি? শুধু একবার সে সোহাগের সামনে দাঁড়াতে চায়। ওই মানুষটাকে ছাড়া নিজের বৈধতা আর কাউকে দিতে পারবে না সে। তার চেয়ে বরং মৃত্যুই শ্রেয়। ঠিক তখনই দরজার ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ভেসে আসে, কি হইছে আম্মা? মিজান সাহেব তো বইসা আছেন, ওরে তৈরি করছো? মার্জিয়া বড় ছেলে মাহাদি। কণ্ঠে অধৈর্যতা। মার্জিয়া দরজাটা খানিকটা ফাঁক করে মাথা বের করে জবাব দেন, এই তো আর একটু, আমি ওরে নিয়া আসতাছি, তুই যা আব্বা। মাহাদি চলে যায়। মার্জিয়া আবার ঘুরে দাঁড়িয়ে চিত্রার চুলের মুঠি পাকিয়ে ধরেন। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। হারামির বাচ্চা, ওঠ কইলাম, তোরে আজকা বিদায় হইতেই হইব। বসার ঘরে 5-6 জন পুরুষ মানুষ বসে আছেন। তাদের মধ্যে রয়েছে মাহাদি, মিজান সাহেব, কাজী সাহেব এবং আরও কয়েকজন অচেনা লোক। মিজান সাহেবের ঠিক বিয়ে করতে এসেছেন, নাকি মাঝরাতে মোটা টাকায় চিত্রাকে কিনে পাচার করতে, তা একমাত্র তিনি ভালো জানেন। মিজান সাহেবের চেহারায় বলে দেয় অনেক কিছু। লম্বা চওড়া গড়ন, কালো কুতকুতে গায়ের রং, দাঁতে লেগে থাকা লালচে পানের রস। কথা বলতে গেলে পানের পিক ছিটকে আসে ঠোঁটের ফাঁক